হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের আমি করাচ্ছি পরশোর টেস্ট পেপার, মাধ্যমিক টেস্ট পেপার। দেখো 2025-2026। তো পরশোর টেস্ট পেপার থেকে তোমরা চলে এসো 406 পেজে। আজকে এই পেজের যে সেটটা আমরা সেট নাম দিয়ে দিব 10 নম্বর সেট, ঠিক আছে, পার্ট 1 ক্লাস। এই পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করে দেখাবো। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিব। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছি। এখানে দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল কত হবে, সময়টা বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেখো, যেটা আমাদের এখানে দেওয়া আছে, আসল আর সুদের পরিমাণটা কিন্তু একই বলে দিয়েছে। মানে আসলটাকে যদি আমি এক্স টাকা ধরে নিই, সুদও হবে কত, সুদ হবে আমাদের এক্স টাকা। তাহলে আমাদের যে সরল সুদের সূত্র আই সমান সমান ইটিআর বাই 100, এখানে মানগুলো বসাই। আই এক্স টাকা, পি হচ্ছে আমাদের এক্স টাকা, সময় যেটা টি বের করতে বলেছে টিটা থাক, আর আর বার্ষিক সুদের হার, আর হচ্ছে সুদের হার যেটা হচ্ছে আমাদের 8%, 8/100। এই যে পার্সেন্টেজ বলি নিচে 100 আছে, এখান থেকে টি এর মানটা বেরিয়ে আসবে। এখানে এক্স কাটালাম, এখানে 1 আছে, যেখানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে 8, আর 4×25 100 হবে। এবার এখান থেকে দেখো টি এর মানটা পেয়ে যাবা। টি এর মানটা যদি বলি, দেখো আমাদের এখানে তো 1 থাকলো, আর এদিকে কত আছে, এদিকে আছে আমাদের 2t, আর নিচে 25 আছে, বর্জগুণ করে নাও। তাহলে 2t সমান 25। আচ্ছা, তাহলে আমরা যদি টি এর মানটা বের করতে চাই, তাহলে 25/2 ভাগ করে নাও। 1 বার, 2 একে 2, 5 নেমে গেল 2 বার, 2 দিয়ে 4, 1, 12/1/2, যে একটা উপরে যাবে আর 2টা নিচে আসবে। তো এটা কিন্তু আমাদের টি এর মান, যেটা সময়, 12/1/2। এটা আমাদের সময়টা কিন্তু আমরা বছরে রাখবো, ঠিক আছে। তো দেখো 12/1/2 বছর, সেটা সি নম্বর অপশানে আছে। পরের প্রশ্নে চলে আসবো আমরা 1-2 নম্বর প্রশ্নে। তবে 1-2 নম্বরটা কি বলছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ আর একটা সমীকরণ দেখতে পাচ্ছি, দ্বিঘাত সমীকরণই আছে। এই দুটি সমীকরণ থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। তা আমরা করব কি, এই দুটো সমীকরণকে আমরা যোগ করে নিব। দেখো যোগ করছি, s² প্লাস xy প্লাস এক্স, এভাবে বামপক্ষ আছে, এর সঙ্গে যোগ করব এই দ্বিতীয় সমীকরণের বামপক্ষটা। দ্বিতীয় সমীকরণের বামপক্ষ আছে y² প্লাস xy প্লাস ওয়াই আছে, ওকে। আর সমান সমান 12+18, 12+18। দেখো এই দুটি সমীকরণকে আমরা কিন্তু যোগ করে নিয়েছি। এবার দেখো আমরা এখানে লিখব যে, দেখো s² প্লাস y² লিখলাম, এই যে। আর xy আর xy যোগ করে তোমরা পেয়ে যাবে 2xy, এভাবে সাজিয়ে নিলাম। আর হয়ে গেলো x প্লাস ওয়াই, এটাকে আমি x প্লাস ওয়াই এই যে এক জায়গায় করে নিলাম। আর 12-18 যোগ করে তোমরা 30 পেয়ে যাবে। এখান থেকে লক্ষ্য করো পূর্ণবর্গ, a² প্লাস b² প্লাস 2ab, এটা হচ্ছে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার, আর আছে এক্স প্লাস ওয়াই 30। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াইটাকে ধরে আমরা পি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অতএব এখানে যাবে p² প্লাস, এটা আমাদের পি, আর 30টাকে এদিকে নিয়ে এসো বা দিকে, -30 = 0। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ, আমরা এখানে ফ্যাক্টর করব। p² প্লাস, এটা ভাঙাও 30কে, 6×5 = 30, 6 - 5 আর p-30, এভাবে ফ্যাক্টরটা ভেঙে নিব। p² প্লাস 6p মাইনাস 5p -30। এই নিয়মটা জানো, এটা হচ্ছে মিডল টার্ম। সেখানে p কমন নিব এই দুটো থেকে, p প্লাস 6, আর এখান থেকে -5 কমন নাও, তাহলে p প্লাস 5×6 = 30। দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 5×6 = 30, 6 হয়ে যাবে। ঠিক এই জায়গাটা একই হবে, 0। তাহলে p প্লাস 6 দেখো যেটা একই মিলে গেছে, কমন নিয়ে নাও, পরে থেকে গেল p-5। এবার হয় অথবা,
দেখো তাহলে আমরা এখানে লিখব হয় পি প্লাস সিক্স ইজি, দেখো পি প্লাস সিক্স সমান সমান শূন্য, অথবা অথবা আমরা নিয়ে নিব পি মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো। এখান থেকে পি এর মানটা কত পাবা, এখান থেকে পি এর মানটা পেয়ে যাবা মাইনাস সিক্স। পি আমরা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই, পি এর জায়গায় পিটা মানটা বসিয়ে দেবো। এই দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে বলেছিল, মাইনাস সিক্স পেলাম এখান থেকে। আর এখানে দেখো পি এর মানটা এটা মাইনাস, ডান দিকে নিয়ে গেলে ফাইভ হবে। পি হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই আমরা দেখো ফাইভ পেয়ে গেলাম। এক্স প্লাস ওয়াইয়ের দুটো মান পেলাম আমরা, দেখো একসঙ্গে যদি আমি লিখি এক্স প্লাস ওয়াই সমান সমান মাইনাস সিক্স কমা ফাইভ, এই যে আমাদের মান দুটো। অপশান আমরা দেখে নেব। দেখো ফাইভ আর মাইনাস সিক্স যেটা অপশানে দেখতে পাচ্ছ সেটা ডি নম্বর অপশানে দেখা যাচ্ছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-এর 3 নম্বর প্রশ্ন। 1-এর 3 নম্বরটা বলছে একটি ফাঁপা ঘনকের ভিতরে 6√3 সেমি একটি দণ্ড রাখা হলো, ঘনকটির আয়তন কত? দেখো একটা ঘনক আছে, দেখো ঘনকের ভিতরে যে দণ্ড রাখা হয়েছে, তাহলে দেখো তোমাদের আমি একটু ঘনকের ছবি এঁকে দেখাই। ঘনকের এক একটা তল হয় বর্গক্ষেত্র, তো ঘনক তৈরি করতে হলে তোমরা আগে একটা বর্গক্ষেত্রের তল আঁকো, আর একটা এভাবে এখানে বর্গক্ষেত্রের তল এঁকে নাও। এই যে আমাদের বর্গক্ষেত্র। এবার এখানে একটি দণ্ড রাখবে। দেখো দণ্ডটা যদি রাখা হয়, ধরো ফাঁপা ঘনক আছে, তো দণ্ডটা যেভাবে রাখবে তো দণ্ডটা তো হেলে থাকবে না, এবার হেলে যাবে, তাহলে হেলে থাকলে পরে কর্ণ বরাবর হয়ে যাবে না। তাহলে দণ্ডটি এখানে কর্ণ বরাবর, মানে কর্ণের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য যা কর্ণের দৈর্ঘ্য তা হবে ঘনকের। ঘনকের ধারের দৈর্ঘ্য যদি আমি এ ধরে নিই, তা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √3 × এ, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এই মানটাই দেখো যে আমাদের দেওয়া আছে, যে দণ্ডের দৈর্ঘ্য বলেছিল 6√3, এটাই কিন্তু দেওয়া আছে। এখান থেকে আমরা ধারের দৈর্ঘ্য পেয়ে যাবো না, √3 কেটে দাও, তাহলে এ এর মান কত 6। ধারের দৈর্ঘ্য 6 সেমি পেয়ে গেলাম, এটা আমাদের সেমি হবে, এককটা সেমি আছে। তো ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি হলে ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব। এই যে ধারের কিউব করে না, 6-এর কিউব, 6-এর কিউব বলতে 6 × 6 × 6। এখানে এককটা তোমরা ঘন সেমি দিয়ে দিবা। আচ্ছা 3টে 6 গুণ করবা, 6 × 6 = 36, আর 36 6 216, 216 ঘন সেমি। দেখো এখানে ডি নাম্বার অপশানটা আমাদের এখানেও পাওয়া গেল। চলো আমরা চলে আসবো এবার 1-এর 4-এর প্রশ্নটা। 1-এর 4 নাম্বার বলছে ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বলে দিয়েছে এ ও বি। যদি PQ = PR = 2:3 হয়, তবে AQ = BR এর মানটা, এর অনুপাতটা বের করতে বলেছে। চলো ছবি এঁকে প্রশ্নটা বুঝি আমরা। আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এখানে বলেছে PQR। দেখো PQR ত্রিভুজ আছে। আচ্ছা PQR ত্রিভুজের যে দেখো এই যে আমাদের PR বাহু আর PQ বাহু আছে, এদের মধ্যবিন্দু বলেছে। PQ বাহুর মধ্যবিন্দু, এই যে PQ বাহুর মধ্যবিন্দু A হবে, আর PR বাহুর মধ্যবিন্দু B হবে প্রশ্ন অনুসারে, এটা হবে আমাদের B। তো এখানে আমাদের PQ = PR বলে দিয়েছে। দেখো PQ = PR এর অনুপাতটা বলেছে 2:3। তাহলে আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে এই যে দেখো এই যে PQ আর PR এর অনুপাত দেওয়া থাকলে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো PQটাকে আমি 2x ধরে নিলাম, আর PRটাকে আমি 3x ধরে নিতে পারবো। এটা কিন্তু অনুপাত থেকে ধরে নিবা 2x, PQ এর দৈর্ঘ্য 2x আর PR এর দৈর্ঘ্যটা 3x। তাই PQ PR এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এখন দেখো এই যে A বিন্দুটা যদি PQ বাহুর মধ্যবিন্দুতে হয়, দেখো আমাদের কিন্তু AQ আর BR মানে AQ, তো দেখো আমরা কিন্তু AQটা পাবো। PQ বাহুর, এই যে PQ বাহুর মধ্যবিন্দু যদি A হয়, তাহলে AQটা কত হয়ে যাবে? AQটা হাফ PQ হবে না, হাফ PQ। দেখো আমরা AQ পেয়ে গেলাম। তাহলে এখানে হাফ ইন্টু PQ এর মান আমরা 2x পেয়েছি, তাহলে 2 2 কেটে দিলাম। তাহলে আমাদের দেখো AQটা কিন্তু আমরা x পেয়ে গেলাম, এই যে AQটা x।
একইভাবে আমরা বি আর বের করে নেব। বি বিন্দুটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, তাহলে বি আর কত হবে? তাহলে বি আর পাবা হাফ পি আর, তাই তো? পি আর বাহুর অর্ধেক হবে বি আরটা, যেহেতু বিটা হচ্ছে আমাদের পি আর বাহুর মধ্যবিন্দু, তাহলে এটা আমাদের হয়ে যাবে। আর পি আর হচ্ছে 3x, যেটা আমরা ধরে নিয়েছি, এখানে আমরা 3x বসাবো। তাহলে দেখো মানটা, এই যে বি আর এর মানটা আমরা পেয়ে গেলাম, এখানে 3x/2 পেয়ে গেলাম। ওকে, আমাদের বের করতে বলেছে এ কিউ, বি আর এর মানটা আমরা 3x/2 এখানে আমরা লিখে দিলাম। এ কিউ ইজ টু বি আর, এটা কিন্তু আমাদের বের করতে বলেছে প্রশ্নে। দেখো যে এ কিউ ইজ টু বি আর, এবার কিন্তু বেরিয়ে আসবে। এ কিউর মান আমরা বের করলাম এক্স, এখানে এক্স বসাবো, আর বি আর এর মানটা বের করলাম 3x/2 বের করে নিলাম। ছবি দেখা যাচ্ছে না? এই যে দেখো, এ কিউ এক্স আর বি আর হচ্ছে 3x/2। আচ্ছা, তোমরা এখানে এক্স কেটে দিতে পারবা, অনুপাতে একই জিনিস কেটে যায়, তাহলে এখানে 1 রইল, এখানে 3/2। এবার এই অনুপাতটা ভগ্নাংশে আছে, এই অনুপাতকে পূর্ণ সংখ্যা যদি করতে চাও, তাহলে হরে যেটা আছে এই যে 2, হরগুলো লসাগু করতে হয়, তো এখানে হর তো একটাই, তাই 2 এর লসাগু তো 2 পাবা। তাহলে এই 2 দিয়ে গুণ করে দাও দুজনকে, তাহলে 2 দিয়ে 1কে গুণ করে 2 পাবা। আর এখানে যদি 2 দিয়ে গুণ করে, তো 2টা কিন্তু কেটে যাবে, রয়ে যাবে শুধু 3। 2 দিয়ে গুণ করে দেখো এভাবে চলে আসবে। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা 2:3, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো 2:3 দেখো অপশান 2:3, আমরা সি নাম্বার অপশানটা পেলাম। এই যে আমাদের অ্যান্সারটা কিন্তু সি নাম্বার। তোমরা পরীক্ষার খাতায় এভাবে কিন্তু তোমরা যেখানে সি নাম্বার এভাবে দিয়ে দিবা, অঙ্কটা এভাবে করবা, করে যদি অ্যান্সার তোমরা পেয়ে গেছো, এখানে সি নাম্বার অপশানটা এভাবে বসিয়ে দিবা, বাস তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-5 নাম্বার প্রশ্ন। 1-5 দেখো আমাদের আছে cot 4 থিটা। আচ্ছা, এখানে প্লাস করে দিয়েছে, প্লাস কিন্তু হবে না, এখানে প্লাসের জায়গায় গুণ করে দিবা। cot, এই যে দেখো cot 4 থিটা ইনটু হবে, ঠিক আছে, এখানে আমি গুণ চিহ্ন করে দিলাম, এখানে যোগ কিন্তু হবে না, যোগ দিয়ে অঙ্কটা আসবে না অ্যান্সারটা, তাহলে গুণ করে কিন্তু এটা হবে। cot 4 থিটা গুণিত cot 6 থিটা সমান সমান আছে cot 45 ডিগ্রি। আচ্ছা, cot 4 থিটা গুণিত, দেখো cotকে আমরা tan করতে পারবো 1/10, তা cot, এই cotটাকে 1/10 করে নিলাম, tan 6 থিটা। cot 45 ডিগ্রির মান 1, তোমাদের জানতে হবে। আচ্ছা, cot 4 থিটা, এই ট্যানটাকে যে বর্গমূল করে দাও, তাহলে ডান দিকে হয়ে যাবে tan 6 থিটা। আচ্ছা, cot 4 থিটা আমরা রেখে দিলাম। এবার tan 6 থিটা দেখো, এখানে পুরো কোণের সূত্র অ্যাপ্লাই করছি, ট্যানটাকে আমি cot লিখে দিলাম, cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। দেখো পুরো কোণের সূত্র, দেখো কিভাবে সূত্রটা, যে তোমাদের যেটা জানতে হবে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে থিটা মনে করলাম পুরোটাকে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে tan থিটা হয়, এই যে tan 6 থিটা। তাহলে এটা থেকে যদি এটা হয়, তাহলে এটা থেকে এটা তোমরা লিখতে পারবা, এটা হচ্ছে পুরো কোণের সূত্র। আচ্ছা, এবার উভয় দিকে cot ভ্যানিশ করো, তাহলে 4 থিটা সমান সমান পেয়ে যাবা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার মাইনাস 6 থিটা এদিকে এসে এর সঙ্গে যোগ হবে, এদিকে প্লাস হবে 6 থিটা, 4 থিটা যোগ করে তোমরা পেয়ে যাবা 10 থিটা। এদিকে রয়ে গেল 90 ডিগ্রি, 10 × 90, তাই এখানে 9 ডিগ্রি পেয়ে গেলাম। থিতার মান পেলাম আমরা কত, 9 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এখানে থিতার মানটাই বের করতে বলেছিল, তো থিতার মান 9 ডিগ্রি, দেখো আমরা এখানেও কিন্তু ডি নম্বর অপশনটা পেয়ে গেলাম। 6 নম্বর প্রশ্ন, এই যে সংখ্যাগুলো আছে, এই তথ্যের সংখ্যাগুলো মান কি জানি, তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাই হলো সংখ্যাগুলো মান। তো কোন সংখ্যাটা বেশিবার আছে, দেখো 4টা দেখো এখানে 4 বার আছে, তা 4 সংখ্যাটা যে বেশিবার আছে, তাহলে এই 4 সংখ্যাটাকেই বলবো সংখ্যাগুলো মান, যেটা সি নাম্বার অপশন আছে। 2 এর প্রশ্নগুলোতে আসলাম, শূন্যস্থান পূরণ করে দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা, আমাদের এখানে এই যে √7 - 3 এর অনুবন্ধী করণী বের করতে বলেছে। দেখো সহজ কথায় বলতে গেলে, দেখো অনুবন্ধী করণী আমরা একবারে কিভাবে বের করে নেব,
করণী দেখো √7 আছে না, এর সাইনটা মানে চিহ্নটাকে চেঞ্জ করে নাও। √7-এর চিহ্ন প্লাস আছে, এই যে প্রথমে এখানে ধরতে হয়, এই মাইনাসটা কিন্তু 3-এর চিহ্ন। এই যে মাইনাসটা কার চিহ্ন? 3-এর। তাহলে √7-এর চিহ্ন কি আছে? প্লাস। এখানে ধরতে হবে, কিছু নাই তো প্লাস ধরবা। তাহলে এর চিহ্নটাকে চেঞ্জ করে নাও, প্লাস আছে তো মাইনাস দিয়ে লিখো, -√7 আর -3 যেটা আছে সেটা বসিয়ে দাও। তা দেখো পেয়ে গেলাম, এত এর অনুবন্ধী করণী এটা। তোমাদের আমি এখানে একটু দেখাবো। দেখো অনুবন্ধী করণী, এই যে এর অনুবন্ধী করণী, এটা কি করে বলবো? এদের গুণফলটাও মূলদ সংখ্যা পাবো, এর গুণফলটা মূলদ সংখ্যা এবং এদের যোগফলটাও মূলদ সংখ্যা পাবো, তখনই বলবো হ্যাঁ এর অনুবন্ধী করণী এটা। সেটা কি পাওয়া যাবে? দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের আছে √7 - 3, আর পেলাম আমরা কত? -√7 - 3। তাহলে এটা যদি গুণ করি, দেখো তার আগে এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাসটা কমন নিয়ে এখানে রাখলাম, √7 - 3। এবার মাইনাস যে কমন নিয়েছি, তাহলে চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যাবে না? মাইনাস থাকলে প্লাস, √7 এটা প্লাস হয়ে যাবে 3। দেখো মাইনাস কমন নিয়ে এভাবে হয়ে যাবে, মাইনাসটা আমরা এখানে রেখেছি। এখন a + b × a - b, এটা তোমরা a² - b² সূত্র অ্যাপ্লাই করে দাও এখানে। তাহলে √7² এটা 7 পাবা, আর 3² 9। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা দেখো এখানে √9 করণী নাই, তাহলে এদের মূলদ সংখ্যা। দেখো এদের গুণফলটা আমরা কিন্তু মূলদ সংখ্যা পেলাম। এবার যোগফলটাও আমাদের চেক করতে হবে, এদের যোগফলটা কি মূলদ সংখ্যা হবে? তখনই বলতে পারবো, যদি যোগফলটা মূলদ সংখ্যা হয়ে যায় তখনই বলতে পারবো যে হ্যাঁ, যে এর অনুবন্ধী করণী এটা। গুণফল তো মূলদ সংখ্যা পেলাম, এবার যোগফল দেখাচ্ছি। আচ্ছা, √7 - √3, এর সঙ্গে যোগ করব কাকে? -√7 - 3, এটাকে যোগ করব। তাহলে √7 - 3, এখানে প্লাস মাইনাসে মাইনাস, √7 আবার এটা মাইনাস হয়ে যাবে। এই যে দেখো, তাহলে দেখো এই যে -√7 প্লাস √7 তো কেটে যাচ্ছে, তাহলে -3 - 3 মিলে কত হবে? -6। এটা তো আমাদের মূলদ সংখ্যা একটা। তো দেখো এখানেও মূলদ সংখ্যা পেয়েছি, গুণফলটা মূলদ সংখ্যা, যোগফলটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের ঠিক আছে এটা, যে এত এর অনুবন্ধী করণী এটা আমরা বলতে পারবো, -√7 - 3। ওকে, পরের প্রশ্নটা 2-এর 2 নাম্বার। আচ্ছা, cos² θ - sin² θ = 1/3 দেওয়া আছে। তো আমাদের মানটা বের করতে বলেছে, cos⁴θ - sin⁴θ এর মান কত হবে? আচ্ছা, আমরা এটাকে টুকছি যার মান বের করতে বলেছে, cos⁴θ - sin⁴θ। দেখো আমরা এটাকে a² - b² তৈরি করব। তাহলে cos² θ করে হোল স্কোয়ার করলাম, আর sin² θ করে হোল স্কোয়ার করে দিলাম। এটা করতে পারবো, পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায় এবং 4 ফিরে পাবা। এটা a, এটা b ধরে a² - b²। চলো সূত্র অ্যাপ্লাই করি, a + b, এই যে cos² θ কে a ধরলাম, sin² θ কে b ধরলাম, তাহলে a + b ইন্টু a - b। এখন আমরা জানি যে sin² θ প্লাস cos² θ এর মানটা 1 হয়, এটা সূত্র এটা, ঠিক আছে। আর এই যে cos² θ মাইনাস sin² θ, দেখো এই মানটা কিন্তু দেওয়া আছে, প্রথমেই বলে দিয়েছিল 1/3। তাহলে আমরা এর জায়গায় 1/3 বসিয়ে দিলাম, এটা গুণ করে 1/3 পেয়ে যাবা। আমাদের যে রাশিটার মান বের করতে বলেছিল 1/3 পেয়ে গেলাম অ্যান্সার, 1/3। চলো এর পরের প্রশ্নে যাব, 2-এর 3 নাম্বার। 2-এর 3 নাম্বার প্রশ্নটা বলছে বার্ষিক, দেখো কত হারে, মানে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে, যে কত হারে সুদে এই যে 1000 টাকা 2 বছরের সুদে মূলে যে 1210 টাকা হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো সুদে মূলে বলে দিয়েছে 1210 টাকা হবে, আর আসলটা হচ্ছে আমাদের 1000 টাকা, সময়টা 2 বছর। তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাব। আমরা দেখো এই যে এখানে লক্ষ্য করো, এখানে সুদে মূলে মানে সুদ আসলটা দেওয়া আছে না, তাহলে আসলটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো আসলটা কী করে পাবো? এই যে সুদ আসল, সুদে মূলে বলতে এটা সুদ আসল, কিন্তু 1210 টাকা সুদ আসল। সুদ আসল থেকে আসলটা বাদ দিব, এই 1000 টাকা, এটা হচ্ছে আমাদের আসল। 1000 টাকার বলেছে, তার জন্য এটাকে আসল ধরবা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের সুদ আসল এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, সময়টাতে বোঝা যায়। বার্ষিক সুদের হার পার্সেন্টেজ থাকে, ওটাও তোমরা বুঝতে পারবা, কিন্তু সুদ আর আসল কোনটা বা সুদ আসল কোনটা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা। এই যে 1000 টাকার কথা বলেছি, তাহলে 1000 টাকার এটাই আমাদের আসল।
যেটা সুদে মূলে যে সুদ আসল সেটা হচ্ছে 1210 টাকা। তাহলে সুদ আসল থেকে আসলটা আমরা বাদ দিয়ে দিব, আমরা সুদ পেয়ে যাব। সুদকে আমরা আয় বলবো। এটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে পাবা কত? 210 টাকা হবে এটা। তাহলে সুদ আমাদের 210 টাকা। আমাদের সূত্র, সরল সুদের সূত্র, আই সমান সমান পিটি আর বাই 100। মান বসিয়ে দেবো। আই হচ্ছে 210, পিটা হচ্ছে 1000 টাকা, আর টি সময়টা দেখো 2 বছর বলেছে, আর আর এর মানটাই আমরা বের করব, বার্ষিক সুদের হার বের করতে বলেছে, এখানে 100। আচ্ছা, এখানে 1000 ছিল আসলটা, একটা শূন্য কমে গেছে, আমাদের 1000 হবে। দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, আর এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও। তাহলে দেখো আমরা আর এর মানটা কত পাবো। তাহলে আর সমান সমান বললে এই যে 2টা 21 নিচে আসবে না, এটাকে ভাগ করে নাও। তাহলে এখানে দেখো 21টা এখানে দিব, আর একবারে নিই, 2 1 কে 2। এবার দেখো এখানে ভাগের নিয়মটাই যে 1 আমরা নামালাম না, একটা কিন্তু ছোট 2 এর চেয়ে, 2 এর চেয়ে ছোট বলে একটা শূন্য নিতে হয়, এই জিনিসটা মনে রাখবা। এরকম ভাগগুলো অনেকে ভুল করে দেয়। ওকে, আচ্ছা 1 চলে আসলো। এবার দশমিক নিয়ে শূন্য বসিয়ে দিবা, যেহেতু ছোট হয়ে গেছে, দশমিক নিয়ে শূন্য। এবার 10 হয়ে গেল, 2 5 10। দেখো আমার আর এর মানটা কত পেয়ে গেলাম, আর সমান সমান পেয়ে গেলাম 10.5। এখানে তোমরা পূর্ণ সংখ্যাও রাখতে পারো, অ্যান্সারটা কোনো অসুবিধা নাই। 10 পূর্ণ 1/2ও করতে পারো, বা দশমিকও করতে পারো, তাই না? তাহলে আমাদের দেখো আমাদের অ্যান্সারটা কত চলে আসলো, আমাদের এখানে অ্যান্সারটা চলে আসলো যে 10.5%। তোমরা যেটাকে যদি এটা এখানে যদি দেখো, এই যে আমি একবার দেখাচ্ছি তোমাদের, এই যে এটাকে তোমরা যদি রাখতা এইভাবে পূর্ণ সংখ্যায় করতে, তাহলে এখানে 2 1 কে 2, 1 একটা শূন্য, দেখো একটা ছোট বলে আমরা শূন্য নিলাম। এবার আমরা ভাবলাম যে আর করবো না, আমরা দশমিক দিয়ে ভাগটা করবো না, তাহলে এখানে তোমরা পূর্ণ সংখ্যা বানিয়ে নেবা, একটা উপরে নিয়ে চলে যাবা আর 2টা নিচে রাখবা। দেখো আর এর মানটা তোমরা যেভাবে রাখতে পারো, অ্যান্সার এইভাবে রেখেছে, এত পার্সেন্টেজ, অসুবিধা নাই, তোমরা এইভাবে রাখতে পারো, এইভাবে রাখতে পারো। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যাটা রেখে দিচ্ছি। আমরা পেলাম সুদের হারটা 12 না 10 পূর্ণ 1/2%, ঠিক আছে? 10 পূর্ণ 1/2%, এটা অ্যান্সার আমাদের। দেখো এখানে 4 প্রশ্ন বলেছে যৌগিক গড়, মধ্যম আর সংখ্যাগুরু মান এদেরকে কেন্দ্রীয় প্রবণতার মাপক বলা হয়। এখানে লিখবা কেন্দ্রীয়, আমি এখানে লিখে দিচ্ছি কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন্দ্রীয় কথা অর্থ কি? কেন্দ্র বলতে তোমরা যেরকম বৃত্তের কেন্দ্র দেখো মধ্যে পাওয়া যায়, তাহলে যে যৌগিক গড় মধ্যম এলো তো মধ্যমানই বোঝায়, তার জন্য আমরা এটাকে বলবো এদেরকে যে কেন্দ্রীয় প্রবণতার মাপক এদেরকে বলা হয়। 5 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। বলছে বৃত্তের কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ বলেছে, ওই বৃত্তের কি হবে? তো দেখো আমি এখানে তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। এটা 5 নম্বর, আমাদের এই যে আমাদের একটি বৃত্ত আছে, ঠিক আছে? তাহলে বৃত্তের কোনো একটি যে আছে, এভাবে আমি একটা যে এনে নিলাম, এখানে আমাদের কেন্দ্রবিন্দু আমি ও ধরে নিলাম, যেটাকে আমি এ বি নিয়ে নিলাম। তাহলে এ বি যে এর উপর দেখো এই যে কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, দেখো লম্ব সমদ্বিখণ্ডক যদি হয় এইভাবে হবে। দেখো এই যে আমাদের এখানে পি বিন্দু, এই যে ওপিটা লম্ব এবির উপর হয়েছে এবং সমদ্বিখণ্ডক হয়েছে, মানে এপি সমান সমান পিবি আছে। ওপিটা এবির উপর লম্ব বলেছে, আর সমদ্বিখণ্ডক মানে এপি সমান সমান পিবি, মানে পি বিন্দুটা এবি এর মধ্যে বিন্দু। এইভাবে হলে পরে তাহলে দেখো ওখানে কি হবে, আমাদের ওই বৃত্তের দেখো এই যে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক যেটা, সেটা লম্ব সমদ্বিখণ্ডক কার কথা বলা হয়েছে? ওপির কথা বলা হয়েছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটা কি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবে, এই যে কেন্দ্র হয়ে আসবে এটা ওপিটা, তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, এখানে লিখবা কেন্দ্রবিন্দুগামী। তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, কেন্দ্র বিন্দুগামী। এই যে আমাদের অ্যান্সারটা, বৃত্তের কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক, এই যে বৃত্তের কোনো যে লম্ব সমদ্বিখণ্ডকটা বৃত্তের কি কেন্দ্রবিন্দুগামী, আর কেন্দ্রবিন্দুগামী অ্যান্সার আসবে আমাদের। পরে আমরা 6 নম্বর প্রশ্নে আসবো, 2-6 নম্বর। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে?
আচ্ছা, এখানে চঙের আয়তন আর চঙের বক্রতলের ক্ষেত্রফলের মানটা সমান বলে দিয়েছে। চঙের আয়তনের সূত্র কি জানো? পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চঙের আয়তন। এর সঙ্গে সমান হবে সেই চঙের বক্রতলের ক্ষেত্রফল। চঙের যে বক্রতল, যেটা পার্শ্বতল, তার ক্ষেত্রফল তোমাদের জানতে হবে 2πr/h। এখানে আর হচ্ছে চঙের ব্যাসার্ধ আর এইচ হচ্ছে চঙের উচ্চতা। তাহলে এই হলো চঙের আয়তনের সূত্র, আর এটা হচ্ছে চঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। সূত্রগুলো একটু তোমাদেরকে বলি। এই যে আমাদের চং, যেটা একটু গ্লাস আকৃতির হয়, এই যে আমাদের চং, এখানে এই যে ব্যাস, আর এখানে ও বিন্দু নিলে পরে এটা এ বিন্দু, তাহলে ও এটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ আর। আচ্ছা, এখানে পরিধি যেটা আছে দেখো, পরিধিকে বলা হয় এই যে বৃত্ত, এই চঙের যে ভূমিটা আছে না বৃত্তাকার, তার পরিধি হবে আমাদের 2πr, বৃত্তের পরিধি। আর এটা চঙের উচ্চতা আমি এইচ ধরে নিলাম। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলটা বলি, যে ভূমির পরিধির সঙ্গে উচ্চতাটা গুণ হবে। এই যে দেখো, তাহলে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, সেটাই হবে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, মানে পার্শ্বতলটা। মানে এই যে উপরের তলটা আর নিচের তলটা বাদ দিয়ে যে পার্শ্বতল, সেই পার্শ্বতলটা হচ্ছে বক্রতল, যার ক্ষেত্রফল এটা। আর আয়তন হচ্ছে ভিতরের জায়গাটা, তাই না? এর মধ্যে কতটা জল থাকবে বা অন্য কিছু পদার্থ থাকতে পারে, ঠিক আছে? তার ভিতরের যে জায়গাটা, ফাঁপা জায়গাটা, তা সেই ফাঁপা জায়গাটাকে আয়তন বলা হয়, যার সূত্র এটা πr²h। এবার দেখো আমাদের এখান থেকে দেখো কার মান বের হবে। আমাদের কিন্তু এই যে ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে, বেরিয়ে আসবে কিন্তু আর এর মানটা বের করতে বলেছে। আর হচ্ছে ব্যাসার্ধ, পাই কেটে দাও। আচ্ছা, এইচ কেটে দাও। এখানে একটা আর আছে, এখানে দুটো আর, এখানে একটা আর হয়ে যাবে, একটা আর কেটে গেল। এখানে আর সমান সমান দেখো, এদিকে আমাদের কি, এদিকে হচ্ছে আমাদের এই যে 2। দেখো ব্যাসার্ধ 2 পেলাম, কিন্তু আমাদের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাই না? চংটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। তাহলে এখানেও 2 দিয়ে গুণ হবে, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই। তাই 2 দিয়ে কত? 4। তাই যে 4 একক আমাদের যে অ্যান্সারটা। তাহলে এখানে তোমরা শূন্যস্থানে 4 বসিয়ে দিবে। আচ্ছা, 3-এর 1-এর প্রশ্নটা দেখো, সত্য মিথ্যা আমাদের দেখাতে বলেছে। এখানে আমাদের y ভেরিয়েস 1/x এটা যদি হয়, তাহলে y/x কি অশূন্য ধ্রুবক আসবে? চলো দেখি আমরা চেক করে। আমরা ভেদ তুলে দিব, তাহলে ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে। তাহলে k/x, এক্সটা নিচে আছে, নিচে দিতে হবে। পাশে তোমরা উল্লেখ করবা এখানে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয় বলে দিবা। এখানে যদি আমরা বর্গগুণ করি না, তাহলে xy সমান সমান কে এটা কিন্তু ধ্রুবক। তাহলে xy সমান সমান ধ্রুবক পাওয়া যাচ্ছে, কিন্তু y/x এখানে ধ্রুবক বলেছে, তার জন্য এটা তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখবা। পরে 3-এর 2 নম্বর প্রশ্নটা, দেখো এখানে আমাদের সমীকরণটা আছে s²/x আছে সমান সমান 6 দেওয়া আছে। এই সমীকরণটির বীজ সংখ্যা, বীজ মানে x এর কটা মান পাওয়া যাবে। দেখো হরে যখন x আছে না, তা তোমাদের এখানে বলবো যে হরে যখন xটা আছে, xটা কিন্তু নট ইকাল টু 0 হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কথা, এখানে বুঝতে হবে। অনেকে দ্বিঘাত সমীকরণ অনুসারে বীজ সংখ্যা 2টি বলে দিবে, 2 বলে এটাকে মিথ্যা বলে দিবে। দেখো এখানে কিন্তু মিথ্যা হবে না, এখানে এই সমীকরণের বীজ কিন্তু একটাই পাবো। একটা কি করে পাবো? দেখো যে এখানে হরে যখন এক্স আছে, তাহলে এক্সটা নট ইকাল টু 0। তাহলে এক্সটা নট ইকাল টু 0 বলতে আমরা এক্স এর মান অন্য কিছু আছে, 0 ছাড়া অন্য কিছু আছে, তাহলে আমরা কি এখানে কাটাকাটি করতে পারবো। মানে এই যে এভাবে এক্সটা আছে, তার প্রযোজ্য এটা। এক্স কখনোই শূন্য হবে না। তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের একটা এক্স থেকে যাবে, দুটো এক্স স্কোয়ার, এখানে ছিল দুটো এক্স, একটা এক্স দিয়ে কেটে দিলাম। তাহলে এক্স সমান সমান আমরা 6 পাবো, ঠিক আছে? দেখো এই একটা বীজ পাবো, বীজ সংখ্যা 1 হবে এখানে। অনেকে এভাবে বলতে পারো যে স্যার এভাবে যদি আমরা করতে চাই, আমরা স্যার বর্গগুণ করে নেব। এই যে 6x এবার কোনাকুনি গুণ করে, তারপরে বাঁদিকে নিয়ে আসলো -6x 0। অনেকে বলবে যে স্যার এক্স কমন নিয়ে x - 6 করে, তো স্যার এখান থেকে তো আমরা দুটো বীজ পাচ্ছি, x সমান সমান একটা 0 আর একটা 6 পেয়ে যাব। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা যদি এইভাবে করো, তো x এর দুটো মান পাবা, বীজ সংখ্যা 2টি পাবা, কিন্তু x এর মান তো শূন্য হবে না। এক্স এর মান শূন্য কেন হবে না? ওই যে বললাম, হরে যখন এক্স আছে, তাহলে এক্সটা হবে নট ইকাল টু 0। তাহলে এক্স যদি শূন্য না হয়, তাহলে এক্স এর তো একটাই মান পাবো, 6 মান, যেটা এইভাবে মানটা আমরা বের করব। তাহলে এখানে এই সমীকরণের বীজ সংখ্যা 1 ঠিক বলেছে কথাটা, তার জন্য অ্যান্সারটা তোমরা এখানে সত্য দিবা।
পরীক্ষায় তোমরা দেখো সত্য তোমরা এভাবে লিখবা যে এখানে অ্যান্সার দিয়ে এভাবে তোমরা দেখিয়ে দিলা জিনিসটা, দেখিয়ে দেওয়ার পর অ্যান্সার এভাবে সত্য, পরীক্ষা কিন্তু এভাবে লিখবা। আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদের তো কোশ্চেনে লিখলে হবে না, তোমাদের সত্য মিথ্যা এই তোমাদের অঙ্কর কাছেই, ঠিক আছে, নম্বর দিলা অঙ্কের, অঙ্কটা করে বুঝে নিলা যে আমাদের সত্য হবে না মিথ্যা হবে। যদি সত্য হয় তো এভাবে সত্য তোমরা লিখে দিবা, যদি মিথ্যা হয় তো মিথ্যা লিখবা। ওকে, তো এখানে আমরা কিন্তু সত্য পেয়েছি। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3-3 নাম্বার। 3-3 দেখো আমাদের কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। চলো আমরা ছবিটা এঁকে বুঝবো, এখানে ছবিটা না তৈরি করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে এখানে শঙ্কুর কথা বলেছে, তা আমরা শঙ্কুর ছবি তৈরি করি। এই যে আমাদের একটি শঙ্কু, আচ্ছা এখানে আমি শঙ্কুর ভূমির ব্যাস, এটা শঙ্কুর লম্ব উচ্চতা, এখানে শঙ্কুর ভূমির কেন্দ্রবিন্দু, এটা এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম। আচ্ছা ভূমির ব্যাসার্ধ আর ধরলাম, শঙ্কুর লম্ব উচ্চতা এইচ ও বিটা, আর তির্যক উচ্চতা হচ্ছে আমাদের এল। তো এ ও বি এই যে আমাদের ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা 90 ডিগ্রি পাবা। তাহলে আমাদের যে বলেছে শঙ্কুর উচ্চতা, এই যে শঙ্কুর উচ্চতা যেটা হচ্ছে লম্বটা, আর ব্যাসার্ধ শঙ্কুর যেটা হচ্ছে আমাদের ভূমিটা, এই যে সমকোণী ত্রিভুজের এটা ভূমি, আর তির্যক উচ্চতা তো দেখো এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা তো সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে 3টি বাহুর দৈর্ঘ্যই পাওয়া যাচ্ছে, ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা। তাহলে এখানে কথাটা কিন্তু ঠিক বলেছে, দেখো যে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা কি হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই কথাটা কিন্তু এখানে সত্য বলেছে, এটা তোমরা সত্য এভাবে লিখে দেবা। অ্যান্সারটা তোমরা এইভাবে দিবা, এখানে অ্যান্সার দিয়ে সত্য এভাবে তোমরা করবা। যখনই দেখলে তোমরা বুঝে নিয়েছো জিনিসটা, বুঝে যখনই বুঝে নিবা তখনই তোমার অ্যান্সার সত্য। এবার তোমাদের মনে হয় তোমরা জানো জিনিসটা যে আমরা স্যার এটা ছবি এভাবে তৈরি করব না, আমরা স্যার একবারই অ্যান্সার লিখে এভাবে অ্যান্সার লিখে আমি সত্য লিখে দেবো। হ্যাঁ লিখতে পারো, তোমরা নাম্বার পেয়ে যাবা, 1 নাম্বার দিয়ে দিবে। কিন্তু তোমরা যদি এভাবে ছবি এঁকে দেখিয়ে দাও জিনিসটা, যে এটা সমকোণী ত্রিভুজ দেখাচ্ছ, এই যে এগুলো দেখিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা আরও ভালো হবে। 1 নাম্বার দিবে ঠিক আছে, এভাবে করলেও 1 নাম্বার দিবে, বা একবারে লিখে দিলেও 1 নাম্বার পাবা। কিন্তু এভাবে ডিটেলসে তোমরা যদি করে দেখাও তাহলে এই জিনিসটা কিন্তু বেশি প্রযোজ্য। যারা খাতা দেখবে তোমার প্রতি অন্যরকম একটা নজর থাকবে, এবং তোমার খাতাটা সে ভালো করে দেখবে, এবং তোমার নাম্বারটা অটোমেটিকলি বাড়বে। এই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা সবসময় চেষ্টা করবা একটু ডিটেলসে করার। ওকে, যদি সময় থাকে, সময় থাকবে তোমরা একদম ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করো, দেখবা তোমরা সময় পেয়ে যাবা। প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা ভেঙে বুঝিয়ে যদি করো তাহলে কোনো অসুবিধা হবে না। কখনো দেখবা যে শেষের দিকে যে আমার টাইম খুবই কম আছে, আমার 15 মিনিট হাতে সময়, আমি ডিটেলসে করতে গেলে তো আমার টাইম পাবো না, অঙ্কগুলো করা শেষ হবে না, তখন তোমরা একবারে অ্যান্সারটা দিতে পারো যদি জানা থাকে, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু সময় থাকলে কিন্তু তোমরা ভেঙে ডিটেলসই করে দেখাবা। ওকে, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হবে। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অঙ্কের নাম্বারটা কিন্তু একদমই বাড়বে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3-4 প্রশ্নটা। দেখো কি বলছে, এখানে ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি লম্ব কিউ আর। তাহলে এখানে ত্রিভুজ পি কিউ ডি সদৃশ্য চিহ্ন, এটা ত্রিভুজ আর পিডি। চলো ছবির আগে আঁকা যাক। আমাদের প্রথমে ত্রিভুজ পি কিউ আর আছে। আচ্ছা ত্রিভুজ পি কিউ আর দেখো এখানে পি কিউ আর, আর কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু আছে যে পিডি লম্ব, মানে এভাবে এখান থেকে লম্ব আছে, এই যে পিডি লম্ব কিউ আর যেটা বলেছে, পিডিটা লম্ব কিউ আর। তাহলে এখানে দেখো ত্রিভুজ পি কিউ ডি, মানে পি কিউ ডি মানে এই ত্রিভুজটা, আর ত্রিভুজ আর পিডি এই ত্রিভুজটা, মানে এই দুটো ত্রিভুজ বলেছে সদৃশ্য বলেছে। দেখো এই দুটো ত্রিভুজ সদৃশ্য কখন হবে, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে যখন আমাদের এই পি কোণটা, মানে এই কোণটাকে সমকোণ হতে হবে 90 ডিগ্রি। মানে আমাদের কিউ পি আর এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কথা, যদি এই কোণটা 90 ডিগ্রি বলে দিত তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ সদৃশ্য, কারণ এটা 90 ডিগ্রি হলে পরে তাহলে বড় ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে।
আবার বড় ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে, তাহলে তখন এই দুটো ত্রিভুজ সদৃশ্য পেয়ে যাব। এখানে কিন্তু এই কোণটা আমাদের 90° এখানে উল্লেখ করেনি যে আমাদের পি কিউ আর ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে, এটাতে বলে দেয়নি এখানে। বা আরেকটা এখানে দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হতে গেলে দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাতে হবে। দুটো শর্ত বলতে যেরকম এই কোণটা 90°, এই কোণটা 90° হবে। একটা শর্ত তো আমরা সমান পাচ্ছি, কিন্তু আর অন্য কোনো শর্ত সমান পাচ্ছি না, মানে কোণ দিয়ে যেটা আমাদের দেখাতে হবে। যেরকম যদি এই দুটো বাহু সমান বলতো, যে এই পি কিউ আর ত্রিভুজের পি কিউ বাহু আর পি আর বাহু যদি সমান বলতো, তখন কিন্তু এই কোণ আর এই কোণ সমান হয়ে যেত। তাহলে হ্যাঁ, দুটো শর্ত আমরা সমান দেখাতে পারতাম, এই কোণের সঙ্গে এই কোণ সমান আর এই কোণের সঙ্গে এই কোণ সমান। কিন্তু সেটাও তো বলে দেয়নি যে এই দুটো কোণ সমান, তো উল্লেখ করে দেয়নি এখানে যে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তাহলে উল্লেখ করে দেয়নি বলে আমরা এই যে দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো না, ঠিক আছে। এখানে কিন্তু সদৃশ্য বলে দিয়েছে, এখানে কিন্তু সেরকম আমাদের সত্য হবে না। অ্যান্সারটা কিন্তু এখানে তোমরা মিথ্যা লিখবা। দেখো প্রশ্নে অ্যান্সারটা সত্য লিখেছে, কিন্তু আমরা এখানে সত্য দেখতে পাচ্ছি না, তার জন্য অ্যান্সারটা হবে, তোমরা অ্যান্সারটা মিথ্যা দেবা, ঠিক আছে, সত্য হবে না, অ্যান্সারটা মিথ্যা হবে। পরে 5-এর প্রশ্নটা, এবার 3-এর 5-এর প্রশ্নটা কি বলছে, 5 নম্বরটা। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে। রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ পায় কি 100 টাকা? আচ্ছা দেখো, এখানে লাভগুলো যখন বলে দিয়েছে, লাভের অনুপাত যেটা হবে সেটাই হবে মূলধনের অনুপাত। তো লাভের অনুপাতটা কত হচ্ছে দেখো, এখানে রাজুর লাভটা 80 টাকা ইজরু, আর আসিফের লাভ 100 টাকা। এদের অনুপাতটা বের করি, কত বের হচ্ছে, 0 0 কেটে দিলাম, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 4 8 আর 2 5 10, 4:5 পাওয়া যাচ্ছে লাভের অনুপাত। আর লাভের অনুপাতটাই হচ্ছে মূলধনের অনুপাত একই সময়ের ক্ষেত্রে। তো এখানে দেখো মূলধনের অনুপাত আর লাভের অনুপাতটা কিন্তু সমান হয়নি, তার জন্য এই কথাটা আমাদের কি হবে, যেটা বলেছে এটা সত্য হবে না, তাই এটা তোমরা মিথ্যা লিখে দেবা এখানে, ঠিক আছে। অ্যান্সার তোমরা এভাবে লিখবা পরীক্ষায়, অ্যান্সার দিয়ে মিথ্যা। পরে চলে এসো 6 নম্বর প্রশ্ন। দেখো এখানে 3-এর 6-এর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। আমাদের এখানে থিতার মানটা এর মধ্যে বলেছে, আর আছে আমাদের sec স্কোয়ার থিতা প্লাস cos স্কোয়ার থিতা, এর সর্বনিম্ন মান 2 হবে, মানে সবচেয়ে ছোট মান কি 2 হবে। দেখো এই যে sec স্কোয়ার থিতা আছে না, sec স্কোয়ার থিতাকে আমি এখানে করে দিচ্ছি, এটা 1/cos স্কোয়ার থিতা করতে পারবো, মানে secকে 1/cos করা যায়, আর cos স্কোয়ার থিতা আমরা রেখে দিলাম। এখন দেখো এর সবচেয়ে ছোট মানটা আমরা বের করার চেষ্টা করব। প্রথমে আমি ধরো থিতার মানটা নিয়ে নিব ধরো 0°। তো 0° যদি আমরা এখানে পুট করি, তাহলে 1/cos স্কোয়ার 0°, আর এখানেও cos স্কোয়ার 0°। তাহলে সরলটা করব, কত বের হচ্ছে দেখো, তাহলে এখানে cos 0° মান 1 হয়, তাহলে 1/এটা 1, 1 স্কোয়ার 1ই পাবা, আর এখানেও 1, তাহলে 1 স্কোয়ার 1, তাহলে এখানে তো 1 1, তাহলে 1 1 যোগ করে 2। তো থিতার মানটা 0° বসিয়ে এই রাশির মানটা কত পেলাম, 2 পেলাম। এবার থিতার মানটা তোমরা যদি অন্য কিছু বসাও, দেখো 90° তো নেওয়া যাবে না, cos 90° আমাদের 0 হয়ে যায় বলে দেখো এখানে 0 চলে আসবে অসংখ্যাত, তাহলে 90°টা তো আমাদের বাদ চলে যাচ্ছে। আর কি বলে যে 90° দিয়েও আসবে না মানটা, এবং কি বলে যে অন্য কিছু মান, যেহেতু থিতার মানটা তোমরা যদি ধরো 30° ধরো, 30° যদি ধরো, বা আচ্ছা আমি থিতার মানটা তোমাদের আমি 30° নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই 2-এর চেয়ে তোমরা কিন্তু বড় মান পাবা, কীভাবে লক্ষ্য করো, এখানে যদি পুট করো 1/cos স্কোয়ার 30° প্লাস cos স্কোয়ার 30°, cos 30°-র মানটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে √3/2, তাই তো, তার হোল স্কোয়ার। sin 60°-র মানটাই হচ্ছে cos 30°-র মান, একইভাবে এখানে √3/2 তার হোল স্কোয়ার। 1/ এটা দেখো 3/4 পাবা, আর এটা আমাদের 3/4 এরকম দাঁড়াবে, 4টা উপরে চলে যাবে 4/3, আর এটা আমাদের 3/4। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে লসাগু 12, এটা আমাদের দেখো 3 4 12 4, 4 4 16, আর এখানে 4 3 12, 3 3 9, তাহলে আমাদের এখানে 9 আর 16 যদি যোগ করে এটা 25, 25/4
12। দেখো 25কে 12 দিয়ে ভাগ করবা, এটা কিন্তু দেখো 2 দশমিক কিছু মান পাবা, মানে এটা কিন্তু এই মানটা 2-এর চেয়ে কিন্তু বড় আছে। 25/12 মানটা 2-এর চেয়ে বড় আছে, তাই না? তাহলে 2-এর চেয়ে বড়, দেখো এই জন্য থিতার মান যা কিছু নাও না কেন, দেখবা যে মানটা আসবে এর মানটা 2-এর চেয়ে বড়ই পাবা। একমাত্র থিতার মানটা 0 ডিগ্রি নিয়ে আমরা কিন্তু 2 পাচ্ছি, তার সবচেয়ে ছোট মান 2। তো আমরা এখানে বলতে পারবো, যেটা বলেছি এই যে রাশিটার সর্বনিম্ন মান 2, এটা কিন্তু সত্যই বলেছে কথাটা, তাহলে অ্যান্সারটা হবে সত্য। করে চলে আসবো আমরা 4-এর প্রশ্নগুলো। দেখো 4-এর 1-এর প্রশ্নটা, এখানে 3টি সংখ্যা যেটা x1 x2 x3 এদের গড় বলে দিয়েছে 15, মানে গড় কাকে বলবো, সেই সংখ্যাগুলো যোগ করব x1 x2 প্লাস x3 আর বাই 3টা সংখ্যাতে 3 দিয়ে ভাগ করব, এটাকে গড় বলা হয়। যার মানটা বলেছে 15 বলেছে, এটাকে 1 নং নাম দিয়ে দিলাম। এবার আমাদের এই যে এদের গড় বের করতে বলেছে, গড়টা বের করতে বলেছে আমাদের x1 - 2, তাহলে এদের যখন গড় বের করতে হবে তাহলে এদেরকে যোগ করি, x1 - 2 x2 + 1 আর x3 - 5। দেখো যোগ করলাম 3টি সংখ্যাকে আর 3 দিয়ে ভাগ করব। এবার এটাকে সরল করে আমরা গড় মানটা বের করে নিয়ে আসবো। আমরা এখানে দেখো x1 + x2 + x3, মানে যে x1 x2 x3 কে এক জায়গায় লিখলাম, এদিকে এক জায়গায় লিখলাম আর প্লাস। দেখো তারপরে আমাদের এখানে যদি দেখি আমাদের কি আছে, এরকম এখানে 1 আছে, মাইনাস এটা 2 আছে, -5 আছে, সংখ্যাগুলোকে এক জায়গায় রাখলাম আর নিচে 3 আছে। আচ্ছা আমি 3টাকে পার্ট করতে পারবো, x1 + x2 + x3 বাই 3, এখানে 3 দিলাম প্লাস। আর এদের দেখো তো, এদেরকে যদি তুমি লক্ষ্য করো যোগ বিয়োগ করে, এটা -7, -7 থেকে 1 বিয়োগ তাহলে -6, -6/3, 3টা বাড়ি করে দিয়ে দিলাম। এভাবে পার্ট করে নিতে পারবা। এবার এর মানটা দেখো আমি 1 নঙে বের করে রেখেছি, এর মানটা 15, তাহলে আমি এর জায়গায় 15 বসিয়ে দেবো। প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে কাটাকাটি করে 3 দিয়ে 6, তাহলে যেখানে 2 হবে, 15 থেকে 2 বিয়োগ পেয়ে যাবার 13। তাহলে যে রাশিটার গড় বের করতে বলেছিল আমরা কিন্তু 13 পেয়ে গেলাম অ্যান্সারটা। চলো এবার 4-এর 2-এর প্রশ্নটা দেখো। 4-এর 2 নম্বর কি বলছে, এখানে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা গোলকের এখানে বক্রতলের ক্ষেত্রফল নিয়ে সম্পর্কটা আছে। আচ্ছা গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, তা গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে সমগ্রতল বলা হয়, গোলক বলতে ফুটবল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে। দেখো আমাদের ছিল তো ব্যাসার্ধ আর, বৃদ্ধি করবে আর এর 50%, এই যে আর ইন্টু 50/100, তাই না? এতটা বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল আর, এটার সঙ্গে যোগ করে আমরা পেয়ে যাব বৃদ্ধি পেয়ে কতটা হলে ব্যাসার্ধ। এখানে কাটাকাটি করো 50 দিয়ে 100, তাহলে আর প্লাস এটা r/2, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 2 লসাগু, এটা 2r হবে, আর এখানে 2 মিলে গেছে বলে আরটা নামিয়ে দিবা। 2r আর আর যোগ করে এটা হবে 3r, আর নিচে 2। তাহলে ব্যাসার্ধ এখন কিন্তু আমাদের এটা হয়ে গেল। তাহলে এখন যদি ব্যাসার্ধ হয়ে যায় গোলকের 3r/2, তাহলে এই ব্যাসার্ধ নিয়ে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², আর বলতে 3r/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো আমরা 4π, এটা ভাঙালে পরে এটা 9r²/4 হয়ে যাবে। আচ্ছা এখানে 4 যদি কেটে দিই তাহলে আমরা পেয়ে যাব 9πr²। দেখো আগের চেয়ে কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে গেছে। এবার কতটা বাড়লো, ঠিক আছে, দেখো তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যেটা বাড়লো সেটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব। আগেরটা ছিল কত ছিল, আগেরটা 4πr², ঠিক আছে, যতটা বেড়ে হলো সেই বৃদ্ধি থেকে আগেরটা যদি বাদ দাও তার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তার ক্ষেত্রফল এতটা কিন্তু বৃদ্ধি পায়, তাহলে এটা কত হবে বিয়োগ করে, এটা হয়ে যাবে 5πr²। তো ক্ষেত্রফল বৃদ্ধি পায় এতটা, তার শতকরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? তা দেখো শতকরা পাওয়ার নিয়মটা, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে বসিয়ে দিবা আর নিচে বসাবা যেটা ছিল আগে, প্রথমে যেটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছিল এটা, সেটা হবে 4πr², নিচে বসাবা, শতকরা বলে 100 দিয়ে গুণ করে দেবে। এই যে দেখো মানে বৃদ্ধি যেটা পেয়েছে সেটা বাই আগেরটা ইন্টু 100, তো এইভাবে আমাদের বেরিয়ে আসবে শতকরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পায়।
এখানে পাই আর স্কোয়ার কেটে দেবো, 4 25-এ এটা 100 কাটাকাটি করতে পারবো, 4 25-এ 100। তা আমাদের 25 আর 5 রয়ে গেল, 25 পাচ্ছে 125%। দেখো শতকরা ক্ষেত্রফল যে বৃদ্ধি পাবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে আসবো আমরা 4-এর 3-এর প্রশ্নটা। কি বলছে আমাদের প্রশ্নটা? 4-এর 3 নম্বর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, তার শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে শঙ্কুর আয়তন যখন বলে দিয়েছে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা, যেটা আমাদের বলেছে 100 পাই। তাহলে এখানে 1/3 পাই কেটে দিলাম, 1/3 ইন্টু আর। দেখো আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে আর এর মানটা, তাহলে আর বের হবে, আরটা রেখে দিলাম। আর এইচ উচ্চতা 12 সেমি দেওয়া আছে, এইচের জায়গায় 12 বসিয়ে দেবো, এখানে 100। আচ্ছা, 3 4-এ 12, আর 4 আর 100 কাটাকাটি করলে 4 25-এ 100। তাহলে আর স্কোয়ার যদি 25 হয়, তাহলে আর সমান কত হবে? 5। তো দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা 5 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, পরের পেজে আমরা চলে যাব, চলে এসো 407 পেজে। দেখো 4-এর 4 নম্বর অঙ্কটা। এখানে অঙ্কটা বলছে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে এবং এ বি সি বিন্দু থেকে ত্রিভুজটির উচ্চতাগুলি ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে A1 B1 C1 বিন্দুতে ছেদ করেছে। যদি কোণ এবিসি 45 ডিগ্রি হয়, তবে কোণ A1 B1 C1 এই কোণের মানটা বের করতে বলেছে। চলো ছবিটা তৈরি করে প্রশ্নটা আমরা ভালো করে বুঝব। আমাদের এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা দেখো, এখানে সমকোণী ত্রিভুজ তো বলেনি, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলেছে। তা সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যার কোণগুলো আমাদের হবে 90 ডিগ্রি চেয়ে ছোট হবে কোণগুলো। তাহলে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি করছি। দেখো 4-এর 4 নম্বরটা। দেখো আমি এই যে আমাদের এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি নাম দিয়ে দেবো, ধরো এখানে আমি এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটাকে আমি সি নাম দিয়ে দিলাম। এই যে দেখো এবিসি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী বলতে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। আচ্ছা, তাহলে এর কি বলেছে? একটা পরিবৃত্তের কথা বলেছে। তাহলে এই ত্রিভুজের আমি পরিবৃত্ত তৈরি করব। দেখো চলো, পরিবৃত্ত তৈরি করলে এইভাবে আমাদের একটি পরিবৃত্ত তৈরি করে নিতে হবে, যেটা শীর্ষবিন্দুগুলো হয়ে যাবে বৃত্তটা। দেখো আমি পরিবৃত্ত তৈরি করে নিয়েছি। তারপরে বলেছে এই যে এ বিন্দু থেকে, ধরো এ বিন্দু থেকে যেটা উচ্চতা হবে, তাহলে এই উচ্চতাটা বৃত্তকে ছেদ করবে। দেখো A1 বিন্দুতে, মানে এ বিন্দু থেকে আমি যদি একটা উচ্চতা তৈরি করি, তার পরিবৃত্তকে যে ছেদ করবে সেটা A1 বিন্দু, এটাই বলেছে। এবার বি বিন্দু থেকে, আচ্ছা বি বিন্দু থেকে আমি যদি একটা উচ্চতা তৈরি করি, তাহলে এখান থেকে আমি এইভাবে দেখো এভাবে একটা উচ্চতা নিলাম, যেটা আমাদের পরিবৃত্তকে B1 বিন্দুতে ছেদ করেছে। এই যে দেখো, আর সি বিন্দু থেকে একটা উচ্চতা নিব। তাহলে সি বিন্দু থেকে যে উচ্চতাটা নিব, এখান থেকে আমাদের আসবে এইভাবে, আমাদের এই জায়গায় আসবে, যেটা C1 বিন্দুতে পরিবৃত্তকে ছেদ করবে, এভাবে বলেছে। আর এখানে কোণ এবিসি, এবিসি মানে এই কোণটা, ঠিক আছে, কোণ এবিসি কত দেওয়া আছে? এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, এই কোণটা আমাদের 45 ডিগ্রি। তাহলে কোণ A1 B1 C1, দেখো A1 B1 আর C1, তাহলে আমাদের দেখো A1 B1 যোগ করতে হবে কোণটা পাওয়ার জন্য। তাহলে A1 B1 যোগ করলাম, আর B1 C1ও যোগ করতে হবে। B1 C1 আমি যোগ করে দিলাম, তারপর তো কোণটা তৈরি হবে A1 B1 C1, মানে কোণ A1 B1 C1, এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছি, মানে এই কোণটা। দেখো এই কোণের মানটা আমরা কি করে বের করব? আচ্ছা দেখো, আমাদের এই কোণটা যখন দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে দেখো তো আমি যদি, দেখো এখানে এটা আমি নিব বৃত্তস্থ কোণ ধরলাম, এটা বৃত্তের উপর কোণ আছে এই কোণটা, তাহলে এটা হচ্ছে কোণ আমাদের এবিসি কোণটা বৃত্তস্থ কোণ।
আর এর ক্ষেত্রে দেখো আমি একটা চাপ তৈরি করবো এখানে, চাপটা তোমাদের দেখাচ্ছি। তো চাপটা আমি এখানে তোমাদের বলছি যে এ বি ওয়ান সি চাপ, মানে এ বি ওয়ান সি চাপে, এই চাপে এই দিককার চাপে কেন্দ্রস্থ কোণটা আমি এই কোণটা নিয়ে নেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই জায়গাটা, এই যে আমাদের এটা যদি আমি নাম দিয়ে দিই এই বিন্দুটা, এটাকে ও নাম দিয়ে দিলাম, তাহলে এখানে এ ও সি যা আছে, এ ও সি হচ্ছে দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান চাপে একটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও সি। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এর সাপেক্ষে মানে এ বি ওয়ান সি চাপে অবস্থিত, এই চাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তার কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে, যে কোণ এবিসি কোণের দ্বিগুণ হবে। তাহলে এর মান তো আমরা আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে দেখো এটা পেয়ে যাবো 90 ডিগ্রি, কোণ এওসি এই কোণটা পেয়ে যাবো 90 ডিগ্রি। এবার এই কোণটা পেয়ে গেলে দেখো আমরা এই কোণটা পেয়ে যাবো, লক্ষ্য করো এটা কিন্তু বিপ্রতীপ কোণ, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ সমান হয়, মানে আমরা পেয়ে যাব কোন কোণটা, এ ওয়ান ও সি ওয়ান, এই কোণটা পেয়ে যাবো 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়, এই কোণটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। এখন আমরা চাপটা নিব এ ওয়ান বি সি ওয়ান চাপ নিব, মানে এখানে লিখবো এ ওয়ান বি সি ওয়ান চাপে। দেখো এই চাপে এ ওয়ান বি সি ওয়ান চাপে এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, মানে এ ওয়ান ও সি ওয়ান কোণটা কেন্দ্রস্থ কোণ যেটা পেলাম। আর বৃত্তস্থ কোণটা আমরা বলবো যে কোণটা বের করতে বলেছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই কোণটা। তাহলে এই চাপে এ ওয়ান বি সি ওয়ান এই বৃত্তচাপের উপর অবস্থিত এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, কেন্দ্রস্থ কোণ আছে এ ওয়ান ও সি ওয়ান, এই কেন্দ্রস্থ কোণটা কী হবে, এই বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 কোণ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই কোণটা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, তাই তো। এটা জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়, এটা একটা উপপাদ্য আছে এবং ভালো উপপাদ্য। তা দেখো আমরা কিন্তু এ ওয়ান ও সি ওয়ানের মানটা কিন্তু পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো 90 ডিগ্রি, 2 ইন্টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, 2 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে যাবা 45 ডিগ্রি। তাহলে আমরা দেখো কোণ এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান এই কোণটা কিন্তু পেয়ে যাবো আমরা 45 ডিগ্রি। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 4-এর 5-এর প্রশ্নটা। প্রশ্নটা আমাদের আছে এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, সবচেয়ে ছোট মান। দেখো আমরা কিভাবে বের করছি মানটা, এখানে এ স্কোয়ার কসটা নিচে আছে, একে তোমরা উপরে নিয়ে গেলে সেক স্কোয়ার এক্স পেয়ে যাবা, বি স্কোয়ার সাইনটা উপরে নিয়ে গেলে সাইন কিন্তু কসেক হয়ে যাবে, এটা আমরা লিখবো কসেক স্কোয়ার এক্স করে দিলাম, তাই তো, 1/cos সেক আর 1/sin কসেক। এখন দেখো সেককে আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কোয়ার এক্স, এটা সূত্র আছে, আর বি স্কোয়ার, আর এখানে দেখো কসেক স্কোয়ার এক্সকে লিখতে পারবা 1 প্লাস কট স্কোয়ার এক্স, এই সূত্রগুলো মনে রাখবা। কারণ তোমরা জানো সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 হয়, সেখান থেকে তোমরা সেক স্কোয়ার থিটার মানটা 1 প্লাস tan স্কোয়ার থিটা পাবা। আর তোমরা আবার জানো যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, সেখান থেকে কসেক স্কোয়ার থিটার মানটা কিন্তু এটা পাবা 1 প্লাস কট স্কোয়ার থিটা পাবা। ওকে, এবার এখানে গুণ করে নাও এ স্কোয়ার tan স্কোয়ার এক্স বি স্কোয়ার কট স্কোয়ার এক্স। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় বসালাম, আর এটাকে দেখো এটাকে আমি এ ট্যান এক্স দিয়ে তার হোল স্কোয়ার করলাম, আর এটাকে বি কট এক্স লিখে তার হোল স্কোয়ার করে দিলাম, মানে এটা এ ধরে এটা বি ধরবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার, এই যে এটা এ এটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে লিখব এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab
টু এ, এ হচ্ছে এ টেন এক্স, আর বি হচ্ছে বি কট এক্স। দেখো বি কট এক্স, ওকে। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা আমরা বসিয়ে দিলাম। তার হোল স্কোয়ার। আর এখানে দেখো টেন এক্স কট এক্স পাশাপাশি গুণের আকারে তাহলে কেটে যাবে, কারণ টেনকে ওয়ান বাই কট, এই যে কেটে যাবে টেন কট। তাহলে এখানে থেকে গেল আমাদের টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বিটা আমি এখানে নিয়ে আসলাম, আর এটা থাক, টেন এক্স মাইনাস বি কট এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, প্লাস এ টেন এক্স মাইনাস বি বি কট এক্স তার হোল স্কোয়ার। এটা কার মান? এটা তো আমরা এর মানটা বের করছি, আমি আবার লিখছি ভালো করে, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, যেটা প্রথমে ছিল, এটা সমান সমান বের করলাম, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ টেন এক্স মাইনাস বি কট এক্স তার হোল স্কোয়ার, তাই তো? এটা সমান সমান এটা আমরা তৈরি করলাম। এবার দেখো এখানে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। দেখো আমি এই বর্গটা লিখব না, এই বর্গটা যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে? কোনো রাশির বর্গের মান হয় শূন্য হয়, না হলে শূন্যের চেয়ে বড় হয়, তাই না? এরা দুজন সমান হলে শূন্য হবে, এরা দুজন যদি অসমান থাকে তাহলে কি হবে? শূন্যের চেয়ে বড় মান পাবা। তাহলে এটা শূন্য কিংবা শূন্যের চেয়ে যদি বড় হয় তাহলে এদিককার মানটা হয়ে যাবে এর চেয়ে, এ প্লাস বি হোল স্কোয়ার চেয়ে এর সঙ্গে সমান হতে পারে এবং এর চেয়ে বড় হতে পারে এই মানটা। এটাকে লিখতে পারবো এটা গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা যদি আমরা না লিখি, ঠিক আছে, কারণটা এখানে দিয়ে দেবা, এর মানটা হচ্ছে, আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি, এ টেন এক্স মাইনাস বি বি কট এক্স তার হোল স্কোয়ার। এর মানটা আমরা বলতে পারবো, এর মানটা হয় জিরো হবে, নাহলে জিরোর চেয়ে বড় হবে। তাহলে এটা জিরো কিংবা জিরোর চেয়ে বড় হলে এই মানটা হবে এর সমান কিংবা এর চেয়ে বড়, তাই তো? যদি জিরো হয় তাহলে এর সঙ্গে সমান, আর জিরোর চেয়ে যদি বড় হয়, এই মানটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে এ ছোট হয়ে যাবে, এ বড় হবে। কারণ দেখো এ ছিল বলে এদের সঙ্গে এ সমান আছে, এ যদি না থাকে, এ যদি বাদ পড়ে যায়, কোনো একটা যে মান থাকে, এর মান যদি 4 হয়, তুমি 4কে লিখলা না, তাহলে এটা বড় হয়ে যাবে না, এটা ছোট হয়ে যাবে। তার জন্য এটা দেখো আমরা ছোট দেখিয়েছি। আর কখনো যদি এটা শূন্য হয়ে যায়, তা শূন্য হলে তো সমান হবে, তার জন্য দেখো সমান চিহ্ন দেওয়া আছে। এই জন্য বলা হয় এটাকে গ্রেটার অর ইকুয়াল, হয় এর মানটা এটা হতে পারে বা এর চেয়ে বড় হতে পারে, এটাই বোঝাচ্ছি। তাহলে দেখো হয় এটা হবে এর চেয়ে বড় হবে, মানে এর সবচেয়ে ছোট মান কিন্তু এটাই, তাই না? এর চেয়ে আর ছোট হবে না, এর চেয়ে বড় মান পাওয়া যাবে এর, কিন্তু এর চেয়ে আর ছোট মান পাওয়া যাবে না। তা আমরা বলতে পারবো এই রাশিটির সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তো এই যে বলেছিল এই রাশির, এই রাশির ক্ষুদ্রতম মান নির্ণয় করো, যেটা আমরা পেলাম, কি পেলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কিন্তু অ্যান্সার পেলাম আমরা। চলো পরের প্রশ্ন যাব, 4-এর 6-এর প্রশ্নটা, 4-এর 6 নাম্বার বলছে ত্রিভুজ এবিসির অন্তর্বৃত্ত অতিভুজ এসিকে ডি বিন্দুতে স্পর্শ করে। দেখো অতিভুজের কথা উল্লেখ করেছে, এসি অতিভুজ। তাহলে এখানে এই যে ত্রিভুজ এবিসিটা সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা, ডি বিন্দুতে স্পর্শ করে যদি এডি 10 সেমি ডিসি 3 সেমি হয় তবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে চলো ছবিটা রেখে আমি প্রশ্নটা তোমাদের আরো ভালো করে বোঝাবো। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ হবে এসি অতিভুজ বলেছে বলে, তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছি। এই যে আমাদের এসি যখন অতিভুজ বলেছে, তাহলে অতিভুজ আমি এই যে এসি অতিভুজ নিলাম, এই কোণটা হচ্ছে সমকোণ, আর এই বিন্দুটা বি বিন্দু দিলাম, সমকোণ বিন্দু। এবার অন্তর্বৃত্ত দেখো, আমি অন্তর্বৃত্তের ছবি তৈরি করি আগে। তাহলে এই যে আমাদের এখান থেকে এইভাবে করে অন্তর্বৃত্ত মানে বাহুটিকে স্পর্শ করবে, বৃত্তটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে কি করবে? স্পর্শ করবে, ওকে।
তাহলে এই যে অন্তর্বৃত্তটা অতিভুজকে বলেছে ডি বিন্দুতে স্পর্শ করে, আর এখানে বিন্দুটা কিন্তু আমাদের ডি বিন্দু আছে, এই বিন্দুটা। আচ্ছা, তাহলে এখানে অন্তর্কেন্দ্র, এটা আমরা কেন্দ্রবিন্দু নিলাম। আচ্ছা, এখানে স্পর্শ করেছে, এই জায়গাগুলোতে স্পর্শ করেছে, এটা আমি ধরো এটাকে ই নাম দিয়ে দিলাম, আর এই বিন্দুটাকে এফ নাম দিয়ে দিলাম। ব্যাসার্ধ বলতে এই যে আমাদের ওই, এই যে আমাদের ওডি বা ও এফ, এগুলো কিন্তু ব্যাসার্ধ। ব্যাসার্ধ ধরো আমরা আর নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা প্রশ্নে বলেছে এডি 10 সেমি, এডিটা হচ্ছে 10 সেমি, আর ডিসিটা হচ্ছে আমাদের 3 সেমি। তাহলে এসিটা হয়ে যাবে বাহুটা, এসিটা 10 + 3, আমরা পেয়ে যাব 13 সেমি। এবার দেখো আমরা, এই যে দেখো আমরা ব্যাসার্ধের মান কী করে বের করব। তাহলে লক্ষ্য করে এখানে তোমাদের যেটা জিনিস জানতে হবে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে দেখো, এই যে আমাদের বৃত্ত আছে, বৃত্তর কেন্দ্র আমি ও নাম দিয়ে দিলাম। এই যে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, ও কেন্দ্রের বৃত্তের ধরো এ বিন্দুটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু। তাহলে কোনো বৃত্তের একটি বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর দুটি স্পর্শক আছে, দেখো এখানে এফ আর এডি, এটা স্পর্শক। তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্য মানে এডি আর এফ, এদের দৈর্ঘ্য সমান হবে। এডি যদি 10 সেমি হয়, তাহলে এফটা হয়ে যাবে 10 সেমি। এটা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তোমরা পেয়ে যাবা। একইভাবে দেখো বি বিন্দুটা বহিস্থ বিন্দু, এখান থেকে স্পর্শক বি এফ, এদের দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, এরা সমান আছে, ধরো আমি এখানে এক্স নিলে পরে এটা এক্স, এই দুটি দৈর্ঘ্যকে এক্স ধরে নিলাম। এবার দেখো একইভাবে সি বিন্দুটা বহিস্থ বিন্দু, স্পর্শক সিডি আর সিই, এটা সিডি 3 সেমি হলে সিইটা হয়ে যাবে কিন্তু 3 সেমি। এবার দেখো এক্স এর মানটা আমি বলতে পারবো, এক্স এর মানটা কিন্তু 2 হবে। দেখো 2 আমি, দেখো 2টা তোমরা বের করতে পারবা সমকোণী ত্রিভুজের ধর্ম। যেরকম এখানে তোমরা এবিটা দেখো, এবিটা যে 10 + x, 10 + x বাহুটা, আর বিসিটা হবে 3 + x, এই যে 3 + x, তাই তো। তাহলে এভাবে দেখো এসি বাহুর মান 13 সেমি, এবি বিসি পেয়ে গেছো। তার সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার, সেই সূত্র ধরে কিন্তু এক্স এর মানটা বের করতে পারবা। এক্স এর মানটা কিন্তু 2 আসবে। আমি একবারে কি করে বললাম 2, তোকে একবারে বোঝার নিয়মটা বলে দিচ্ছি। 2 এক্স এর মানটা কি করে হবে, দেখো এটা যদি হয় এসিটা 13 সেমি, অতিভুজ হয় যেহেতু 13, তাহলে 13 স্কোয়ার কত হবে 169। এবার এই যে ভূমির যোগফল আর লম্বের যোগফলটাও তো আমাদের 169 হওয়ার কথা। তা দেখো 169 পাবো কি করে, দেখো এটা যদি 10 হয়, এদিকে 2 নিলে পরে 12, তাহলে 12 স্কোয়ার কত 144, আর এদিকে 3 হলে এটা যদি 2 হয় তো 5, তার 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার হবে আমাদের 25, এটা যোগ করলে হয়ে যাবে দেখো 169। এইভাবে তোমরা বুঝে নিতে পারবা যে এক্স এর মানটা কিন্তু 2 হবে, মানে বি এর দৈর্ঘ্য 2 আর বিএফ এর দৈর্ঘ্য 2, তাই তো। তাহলে দেখো আমরা কিন্তু বাহুগুলো, এই যে এবিটা, তাহলে এবিটা এই যে 10 + 2 আমরা পেয়ে যাব 12 সেমি, আর বিসিটা, এই যে বিসিটা আমরা পেয়ে যাব কত, এই যে বিসি 3 + 2 = 5 সেমি পেয়ে যাব। এইভাবে দেখো আমরা সেই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে নিতে পারলাম। এবার আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করব। দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাওয়ার আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। এই যে সূত্র, দেখো আর সমান সমান অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান, দেখো এখানে আমাদের বাহুগুলো যোগ করব, মানে এবি, এই যে এবি + বিসি, লম্ব যোগ ভূমি, লম্ব ভূমির যোগফল থেকে অতিভুজটা বিয়োগ দিবা। দেখো সূত্রটা মনে রাখো, লম্ব ভূমির যোগফল থেকে অতিভুজ বিয়োগ বাই হবে কত, এখানে হবে 2 দিয়ে ভাগ, লম্ব ভূমির যোগফল থেকে অতিভুজ বিয়োগফলের মানটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, আমরা সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাব। তাহলে আর সমান সমান এটা একদম সূত্রের মতো মনে রেখে দিবা। আচ্ছা, অন্য নিয়মও আর এর মানটা বের করা যায়, সেই নিয়মটা বড় হয়ে যাবে, আমি অঙ্কটা বেশি আর বড় করবো না, তোমাদের সূত্র নিয়ে অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এখানে মানগুলো বসাও, এবির মান তো পেয়ে গেছি 12 সেমি, বিসির মান 5 সেমি, আর অতিভুজ আমরা পেয়েছি 13 সেমি বাই 2, 12 × 5 = 17 - 13 বাই 2, 17 থেকে 13 বাদ দাও, এটা তোমরা 4 পেয়ে যাবো, 4/2, এটা কাটাকাটি করে 4 2 দিয়ে 4, তাহলে দেখো আমরা 2 সেমি পেয়ে গেলাম আর এর মানটা। তাহলে অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ বের করতে বলেছিল, সেটা হবে, অ্যান্সারটা হবে 2 সেমি।
চলে পরে আমরা চলে আসবো এটা 7 নম্বর প্রশ্নে চলে আসবো। তো 4-এর 7 নম্বরটা কি বলছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এসি সমান সমান বিসি বলেছে, আর এবি স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার যদি হয় তাহলে সি কোণের পরিমাপ বের করতে বলেছে। এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, আবার এবি স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার, তাহলে এই শর্তগুলো নিয়ে মানে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারবো ত্রিভুজটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে ভূমি আর লম্ব সমান হবে। তাহলে ভূমি আর লম্ব দেখো এটা ভূমি এটা লম্ব বলতে পারবো। তাহলে এসি আর বিসি সমান, তাহলে আমি এখানে এই যে এ নাম দিলাম, এখানে এই যে এসি আর এখানে বি নাম দেবো বিসি, তাহলে যে ভূমি আর এই যে আমাদের দেখো যে লম্ব আর ভূমি এরা সমান, প্রশ্ন বলে দিয়েছে। সমকোণী ত্রিভুজ দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে নিশ্চয়ই আমাদের এই শর্তটা স্যাটিসফাই করবে যে অতিভুজ, এখানে অতিভুজ হয়ে যাবে এ বি, তাহলে এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা দেখবো এটা সমকোণী ত্রিভুজ ধরে এই যে আমরা তৈরি করলাম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এখান থেকে যদি এই শর্তটা যদি হয়ে যায় তাহলে ঠিক আমরা বলতে পারবো হ্যাঁ মানে এইভাবে বলা থাকলে সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা হবে, তাই তো। তা দেখো তো এখানে এবি স্কোয়ার সমান সমান এই যে বিসি আছে, দেখো বিসি আর এবি তো সমান, দেখো এখানে আমি বর্গ করে নেব, এরা সমান হলে বর্গগুলো সমান হবে, তাই বিসি স্কোয়ার মানে এসি স্কোয়ার, আমি বিসি স্কোয়ার জায়গায় এসি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার যোগ করে 2AC স্কোয়ার। দেখো তো সমকোণী ত্রিভুজ ধরে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরে আমরা এটা পেলাম যেটা আমাদের দেওয়াই আছে। তাহলে এটা দেওয়া ছিল বলে ত্রিভুজটা কি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এই অনুসারে দেখো সি কোণটা যে বের করতে বলেছি, তাহলে সি কোণটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ বলে, তা আমরা দেখো সি কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে, 4-এর 8 AH2B সমান সমান 3H2 আর BH2C সমান সমান 3H2 আছে, তাহলে এটা আমাদের দেখো এর মানটা বের করতে বলেছে। আচ্ছা তো দেখো এখানে বি যখন সমান আছে তাহলে এই বি এর মানগুলো সমান হওয়া দরকার, তাহলে এদেরকে সমান করার জন্য আমি একে দেখো একে 3 দিয়ে গুণ করলে 6 হবে, একে 2 দিয়ে গুণ করলে 6 হবে, তাহলে চলো 3 দিয়ে গুণ করলে দুজনকেই করতে হবে 3 দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে 3কে গুণ করে এটা 9 হবে, আর 2কে 3 দিয়ে গুণ করে এটা 6 পেয়ে যাবা। আচ্ছা এখানে 6 আনবো, তাদের 2 দিয়ে গুণ করবো, দুজনকেই 2 দিয়ে গুণ করবো, 2 3 6 হবে, আর 2 2 4 হবে। তাহলে AH2BH2C আমরা বের করব, দেখো এ হচ্ছে আমাদের 9 এখানে, আর বি তো দেখো 6 পেয়ে গেছি আমরা, বি 6 আর সিটা কিন্তু 4, তাহলে AH2BH2C আমরা পেয়ে গেছি। তাহলে এখানে দেখো AH2BH2C পেয়ে গেলে আমরা এ এর মানটা 9x ধরে নেব, এর মান যেহেতু 9 থেকে 9x অনুপাত থেকে, বি এর মানটা আমরা নিয়ে নিব 6x আর সি এর মানটা ধরে নিলাম 4x। তো অনুপাত থেকে তোমরা এভাবে কিন্তু ধরে নিতে পারবা। এবার চলো যার মানটা বের করতে বলেছে, আমাদের মান বের করতে হবে a প্লাস বি ইজ টু বি প্লাস সি, এদের মান দরকার। এখন এ হচ্ছে আমাদের 9x, বি হচ্ছে 6x, বি 6x, সি হচ্ছে 4x, এটা যোগ করে তোমরা পেয়ে যাবে এটা 15x, এটা যোগ করলে এটা হবে 10x, সেখানে এক্স এক্সে কেটে দিতে পারবা, 5 দিয়ে 5 3 15 আর 5 দিয়ে 10, তা দেখো অনুপাতটা যেটা আসলো 3:2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এরপরে 9 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো, 4-এর 9 নম্বর। আমাদের এক্স ভেরিয়েস ওয়াই দেওয়া আছে, ওয়াইয়ের মান যদি 8 হয় যখন এক্সের মান 2 হবে, আবার ওয়াইয়ের মান 16 হলে এক্সের মান কত হবে। তো দেখো আমরা পেয়ে যাবো এক্সের মানটা, প্রথমে আমরা কাজ করি ভেদ তুলে দিব, তাহলে যদি দেখো ভেদ তুলে দাও একটা সমান সমান একটা ধ্রুবক আসবে কে, পাশে তোমরা উল্লেখ করবা
যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিবা। এবার আমরা দেখো আমাদের তো দেওয়া আছে, দেখো এক্স এর মানটা 2 বলেছে, তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াইয়ের মানটা তখন কিন্তু 8 হয়ে যাবে। যখন এক্স এর মান 2 তখন ওয়াইয়ের মানটা 8। তাহলে এই সমীকরণে বসিয়ে দেবো, এটাকে যে 1 নং নাম দিয়ে দিই। তাহলে 1 থেকে দেখো এখানে 2 আর কে ইন্টু ওয়াইয়ের মানটা 8, কাটাকাটি করে এটা 2 4 8, এখানে 1 আছে, তাহলে কে এর মানটা কত পাবা 1/4 পেয়ে যাবে। 1 নঙে যদি বসিয়ে দিই তাহলে 1 থেকে এক্স সমান সমান কে এর মান পেলাম 1/4 ইন্টু ওয়াই। এভাবে সমীকরণটা হয়ে গেল। এখন আমাদের দেখো ওয়াইয়ের মানটা বলেছে কত, ওয়াইয়ের মানটা যদি 16 হয়, মানে ওয়াই 16 হলে, এই দেখো ওয়াই যদি 16 হয় তাহলে এক্স এর মান বের করতে বলেছে। আমরা এখন বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায় 16, এক্স এর মান বেরিয়ে আসবে 4 4 16, তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাবো কত 4 পেয়ে যাবো। এটা অ্যান্সার আমাদের। পরে 10 নম্বর প্রশ্ন, বলছে এখানে দেখো শতকরা বলেছে, দেখো শতকরা, এই দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 4 বছরের সুদ, দেখো কথাটা দেখো 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। আসলের তো আসল তো দেওয়া নাই, আসল যদি আমরা ধরে নিই তাহলে সুদটা কিন্তু পেয়ে যাব, যেহেতু সুদ আর আসলে একটা সম্পর্ক বলেছে। আমরা আসলটাকে এক্স টাকা ধরে নিলাম, আসল যদি 100 টাকা হয় তাহলে দেখো সুদ কত হবে, আসলের মানে এক্স এর 8/25 অংশ বলেছে, এত টাকা হয়ে যাবে আমাদের সুদটা। তো সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। আমাদের কিন্তু বের করতে বলেছে সুদের হার, ঠিক আছে 4 বছর সময়ে। তো দেখো আমরা সরল সুদের সূত্র আই সমান সমান PTR/100, এই সূত্র অ্যাপ্লাই করে মান বসিয়ে আমরা কিন্তু সুদের হার আর এর মানটা বের করে নিতে পারবো। আই হচ্ছে দেখো আই এক্স ইন্টু 8/25, পি আসল যেটা আমরা এক্স ধরেছি, আর টি দেখো টি সময়টা এখানে 4 বছর বলেছে 4, এই আর এর মানটাই পাবো, নিচে 100 আছে, আর এর মানটা বের করব। এক্স এক্স কেটে দিলাম। আচ্ছা এখানে 25 4 100, আচ্ছা 25 4 100, 4 4 কেটে দাও। তো দেখো আর কিন্তু আমাদের বেরিয়ে গেছে, এই যে আর সমান সমান দেখতে পাচ্ছি 8 আছে, তাই যে 8%। তো আমাদের যে বের করতে বলেছিল বার্ষিক সরল সুদের হার কত, সেটা হবে আমাদের 8%, এটাই অ্যান্সার। এর পরের প্রশ্ন আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 11 নম্বরটা বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হারের চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে, তো আমাদের আসলটা কিন্তু 400 টাকা আর সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাই তো। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র যেটা আমরা জানি, আসল ইন্টু 1 প্লাস, আর সুদের হারটা আমরা R% ধরে নিলাম, তাহলে R/100, আর হবে সময় পাওয়ারে, তার সময়টা 2 বছর বলেছে, 2 বছরের। আর এই যে সমূল চক্রবৃদ্ধি আসল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n বলতে সময়। তাহলে এই সমূল চক্রবৃদ্ধিটা যেটা উল্লেখ করে দিয়েছে 441 টাকা, তাহলে 441-এর সঙ্গে সমান করলাম। এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো, 1 প্লাস R/100 হোল স্কোয়ার 441, আর 400টাকে নিচে নামালাম 400। এখানে তোমরা যে 21/20 করে হোল স্কোয়ার করতে পারবা, কারণ 21-এর বর্গ 441 হবে আর 20-এর বর্গ 400 পাবা। তাহলে এখানে উভয় পক্ষে পাওয়ার পর সমান, তো মূল সংখ্যা সমান লিখতে পারবা। তাহলে 1 প্লাস R/100 সমান সমান 21/20, দেখো মূল সংখ্যা সমান করে দিলাম। এখান থেকে আর এর মানটা পেয়ে যাবো R/100 21/20, আর একটাকে এদিকে -1 ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, এটা 21 নামে যাবে, এটা 20, তাহলে এখানে যদি বিয়োগ করে এটা 1/20, এটা আমরা R/100 মানটা পেলাম। এখানে 0 0 কাটাও, আর 2 পাচ্ছে 10, তাহলে দেখো আর এর মানটা আমরা কত পাবো, তাহলে 5 একে 5, দেখো 5%। তো চক্রবর্তী সুদের হারটা যেটা বের করতে বলেছিল সেটা হবে আমাদের 5%।
পরের প্রশ্ন, চলো আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। আমাদের যে সেট, যেটা আমরা 10 নম্বর সেট শুরু করেছি, পার্ট 1 ক্লাসের শেষ প্রশ্ন। বলেছিলাম 1 থেকে 4 অবধি করাবো আজকে পার্ট 1 ক্লাসে। পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। চলো, তো আমরা শেষের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নটা, 4-এর 12। কি বলছে এখানে? বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। চলো ছবি রেখে তোমাদের বোঝাই। আমাদের একটি বৃত্তের কথা বলেছে, যাদের ব্যাসার্ধগুলো বলে দিয়েছে। দেখো যে ব্যাসার্ধ 28, বৃত্ত কেন্দ্রের নামও দিলাম। আর এখানে আর একটা ব্যাসার্ধ তৈরি করলাম যার দৈর্ঘ্য 88। আর বৃত্তচাপ দেখো, এটা এ, এদিকে বি, এখানে আমি পি নাম দিলাম। তাহলে এপিবি এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ। বৃত্তচাপটাকে এস ধরে নিলাম। এই বৃত্তচাপটা দেওয়া আছে 5.5 সেমি। তাহলে এই বৃত্তচাপ নিয়ে আর এই ব্যাসার্ধগুলো নিয়ে যে কেন্দ্রে কোণটা উৎপন্ন হবে, যেটা থিতা ধরলাম, সেই কোণটির, এই থিতা কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে আমাদের এই এস দেখো, এখানে আর তো হচ্ছে আমাদের 28 সেমি, আর কোণটা তো আমরা থিতা ধরেই নিয়েছি। তাহলে যে এস আর থিতা নিয়ে যে আমাদের সূত্রটা আছে, এস সমান সমান আর থিতা, এই সূত্রটা মনে রাখবা। তাহলে এখানে মান জানি, এস এর মান 5.5, আর এর মান হচ্ছে 28, আর এখানে রয়ে গেল আমাদের থিতা। তো চলো দেখো, আমরা এখান থেকে দেখো থিতার মানটা বের করব। তাহলে এখানে থিতা সমান সমান তোমার পেয়ে যাবা 5.5 আর 28। দশমিকগুলো আমরা তুলে দিই। থিতা সমান সমান দেখো, উপরে 55 আর নিচে 28। তাহলে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য নিবা। 5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 5 একে 5, 5 দিয়ে 10। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে কত দাঁড়ালো। দেখো এখানে আমাদের 11/28 গুণিত 2, আমাদের 28 আছে। 11/28 গুণিত 2। তাহলে আমরা কাজ করব, আমরা একে 22 আনবো এখানে, আর এখানে 28 সাথে 7 পেয়ে যাবা। তাহলে আমরা 2 দিয়ে গুণ করছি। দেখো এই যে 11-এর সঙ্গে 2 গুণ, আর এখানে তো 28 আছে, আবার 2ও ছিল, তো আর একটা 2 দিয়ে গুণ করবো, তাই তো? 2 দিয়ে 19 গুণ করেছি, মানে 22/7 তৈরি করব। আর 22/7 মানটা আমরা পাই লিখতে পারবো বলে কোণটাকে পাই দিয়ে রাখতে হবে। বৃত্তীয় মান যখন বলেছে কোণটা যেন পাই দিয়ে থাকে, সেটাকে আমরা তৈরি করছি। থিতা সমান সমান, দেখো এখানে উপরে তো আমরা 22 পেয়ে গেলাম গুণ করে, আর 2 গুণিত 2, দুটো 2 লিখলাম। আর 28কে তোমরা লিখতে পারবা 4 গুণিত 7, 4 7 28 হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখানে থিতা সমান সমান, তবে এখানে 1/2 গুণিত 2 গুণিত 4, এই যে এদিকে এক জায়গায় করলাম, আর 22/7 এটাকে এক জায়গায় করলাম, গুণ করলে তবে এটাই হবে। তাহলে থিতা সমান সমান দেখো 22/7, এটা হচ্ছে পাই আমাদের। 22/7কে আমরা পাই ধরে নিব। আর এখানে দেখো, তাহলে এখানে 2 দিয়ে 4, আর 4 4 16, এখানে আমরা 16 বসাবো। দেখো থিতার মানটা কত পেয়ে গেলাম, π/16, এর অ্যান্সার। তোমরা এখানে সি লিখতে পারো, যেটা রেডিয়ান বোঝায়, ঠিক আছে? πc/16। তোমরা যদি সি নাও লেখো কোনো যায় আসে না, মানে সি বলতে একক রেডিয়ান। ওকে, তাহলে এই যে কোণটা হচ্ছে আমাদের π/16, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে এসেছে। যে কোণের মানটা আমাদের বৃত্তের মানে বের করতে বলেছিল, সেটা দেখো পাই দিয়ে চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের সেই কোণটির, এই চাপ দ্বারা যে উৎপন্ন যে কোণটি, সেই কোণটির বৃত্তীয় মান π/16। তো এই ছিল আমাদের দেখো আজকে ক্লাসের অঙ্কগুলো। আমাদের সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি। কোনো জায়গায় সমস্যা হলে, কোনো অঙ্ক যদি ডাউট মনে হয়, তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা। কোন অঙ্কটা সমস্যা হচ্ছে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। ওকে, তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাস যে পার্ট 2 ক্লাসটা, 5 থেকে বড় প্রশ্ন 5 থেকে 15 অবধি, এই ক্লাসটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।